প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হওয়ার ঠেকাতে প্রয়োজনীয় সবকিছু করার হুঁশিয়ারি দিয়েছেন হাউস ডেমোক্রেটরা। বুধবার ক্যাপিটল হিলের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, বিলটি অমানবিক, অগ্রহণযোগ্য এবং অসাংবিধানিক। এটিকে আটকে দিতে রিপাবলিকানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর জন্য হাউসের মাত্র 4 জন রিপাবলিকানের সাহসী পদক্ষেপ প্রয়োজন। এ সময় হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন, ইন্ডিপেন্ডেন্স ডের আগে তড়িঘড়ি করে বিলটি আইনে পরিণত করতে চাইলে দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে বুধবার ক্যাপিটল হিলের বাইরে সংবাদ সম্মেলন করেন হাউস ডেমোক্রেটরা। সেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, ডেমোক্রেটরা মানুষের স্বাস্থ্যসেবা, মেডিকেড, মেডিকেয়ার ও পুষ্টি সহায়তার পক্ষে এবং জিওপির বিলিয়নিয়ার দাতাদের জন্য বিশাল কর ছাড়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, এই বিল বাস্তবায়ন হলে শিশু থেকে শুরু করে দেশের সব বয়সী মানুষকে ব্যাপক ঝুঁকির মুখে ফেলবে। এ সময় প্রয়াত রিপাবলিকান সেনেটর জন ম্যাককেইনের সেই নাটকীয় ভোটের কথা স্মরণ করিয়ে দেন জেফ্রিজ, যা 2017 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকানদের ওবামা কেয়ার বাতিলের প্রচেষ্টাকে ভেস্তে দিয়েছিল। নিজ নিজ ভোটারদের স্বার্থে হাউসের রিপাবলিকানদের একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাউস ডেমোক্রেটদের নেতা প্রশ্ন তোলেন, একটি দল কিভাবে মিলিয়ন মিলিয়ন মানুষের সাশ্রয়ী স্বাস্থ্যসেবার অধিকার এবং শিশু ও বয়োজ্যেষ্ঠদের মুখের খাবার কেড়ে নিতে পারে। হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন, দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রিপাবলিকানরা এমন একটি বিল পাশের জন্য তড়িঘড়ি করছেন যাতে মানুষের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তিনি বলেন, রিপাবলিকানরা প্রমাণ করেছেন এই সরকার কেবল ধনীদের সরকার। কংগ্রেসম্যান ফ্র্যাঙ্ক প্যালন বলেন, কংগ্রেসে এমন নিষ্ঠুর বিল তিনি এর আগে দেখেননি। একই অভিমত ব্যক্ত করে কংগ্রেসম্যান রিচি নীল বলেন, ফেডারেল রিজার্ভের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের কারণ স্পষ্ট, তারা ঋণ সীমা বাড়িয়ে আরো ঋণ নিতে চান। হাউস বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ব্রেন্ডন বয়েল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা যদি এই বিল পাশে জয়ী হন তাহলে হেরে যাবে দেশের মানুষ। কংগ্রেসম্যান অ্যাঞ্জি ক্রেগ বলেন, এই বিল দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। বিলটি আটকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাগিলার। কট্টরপন্থী রিপাবলিকান আইন প্রণেতারা বাজেট বিল ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দেয় আইন প্রণেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এরই অংশ হিসেবে হাউস ফ্রিডম ককাস ও রিপাবলিকান গভর্নেন্স গ্রুপ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন। পরে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেন ফ্রিডম ককাস ও তাদের মিত্ররা। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপে ক্ষুব্ধ আইন প্রণেতারা ক্রমশ নমনীয় হতে শুরু করেছে। এদিকে ক্যাপিটল হিলে হাউস স্পিকার মাইক জনসন সাংবাদিকদের জানিয়েছেন, হাউসে বিগ বিউটিফুল বিলটি পাশের পুরো প্রক্রিয়ায় যুক্ত আছেন প্রেসিডেন্ট। স্পিকার আশা করছেন, বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি চূড়ান্ত ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে উত্থাপন করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বাজেটের 940 পৃষ্ঠার সেনেট সংস্করণ নানা চড়াই উতরাই পেরিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের টাই ব্রেকিং এ ভর করে আলোর মুখ দেখেছে। কিন্তু হাউসে বাজেট বিলটি আবারও ফেরত আসায় এটির তীব্র বিরোধিতায় সরব হয়ে উঠেছেন কট্টর রিপাবলিকানরা। বুধবার দেখা গেছে স্টাফরা লম্বা সময় ধরে অপেক্ষা করছেন, কিন্তু হাউস চেম্বার একেবারেই খালি। ডেমোক্রেটরা আগ থেকেই বলে আসছেন তারা মেডিকেড ও স্ন্যাপে কাটছাট এবং ধনীদের কর ছাড়ের এই বিল ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাবেন। তাই তাদের অনুপস্থিতি অনুমেয় হলেও জিওপি কংগ্রেসম্যানদের একটা অংশের পদ্ধতিগত ভোট প্রক্রিয়া থেকেই মুখ ফিরিয়ে নেওয়া প্রস্তাবিত বাজেট বিলটিকে অনিশ্চয়তায় ফেলে দেয়। বিশেষ করে ফ্রিডম ককাস সদস্য এবং তীব্র রক্ষণশীলদের সরকারি ব্যয় কমানো এবং ঋণ সীমায় 3 ট্রিলিয়নের বেশি যুক্ত হওয়ার বিষয়টি ক্ষুব্ধ করে তুলেছে। তারা বলছেন ভোটের জন্য এখনো প্রস্তুত নন। এই অবস্থায় হন্যে হয়ে স্পিকার মাইক জনসনকে হাউস সদস্যদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখা গেছে। সেনেটে পরিস্থিতি খারাপ দেখে ভ্যান্সকে পাঠিয়েছিলেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে তিনি নিজেই বিক্ষুব্ধ জিওপি কংগ্রেসম্যানদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া হোয়াইট হাউসে ডেকে হাউস ফ্রিডম ককাস, দ্য সেন্টার রাইট রিপাবলিকান মেইন স্ট্রিট ককাস এবং রিপাবলিকান গভর্নেন্স গ্রুপের সদস্যদের সাথেও তিনি কথা বলেছেন।
পরে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেন ফ্রিডম ককাস এবং তাদের মিত্ররা। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্পের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা ক্রমশ নমনীয় হতে শুরু করেছেন। এরপরও কেউ কেউ বলছেন এটি সেনেটে ফেরত পাঠানো হোক, যাতে বিতর্কিত বিষয়গুলো পুনর্মূল্যায়নে আরও সংশোধিত বাজেট বিল পাওয়া যায়। কয়েকটি সূত্র বলছে, হোয়াইট হাউস থেকে বিক্ষুব্ধদের আশ্বস্ত করা হয়েছে বিলটি বর্তমান অবস্থায় পাশ হলেও নির্বাহী আদেশে এতে পরিবর্তন আনা সম্ভব। এদিকে ক্যাপিটল হিলে হাউস স্পিকার মাইক জনসন সাংবাদিকদের জানিয়েছেন, হাউসে বিগ বিউটিফুল বিলটি পাশের গোটা প্রক্রিয়ায় যুক্ত আছেন প্রেসিডেন্ট। সেই সাথে জনসন নিজেও হাউস ফ্রিডম ককাস মেম্বার, বাজেট কমিটি মেম্বার এবং মেম্বার্স অব দ্য সুইং ডিস্ট্রিক্ট ছাড়াও সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। স্পিকার আশা করছেন বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি চূড়ান্ত ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে উত্থাপন করা যাবে। এজন্য প্রয়োজনে সংক্ষুব্ধদের সাথে আরও কথা বলবেন বলে জানিয়েছেন জনসন। এপি সহ গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে, হাউসে বিলটি এগিয়ে নিতে বর্তমানে পদ্ধতিগত ভোটের প্রক্রিয়া চলছে। কংগ্রেসের নিম্নকক্ষে লাল শিবিরের আইন প্রণেতা রয়েছেন 220 এবং 3 জনের বেশি জিওপি হাউস সদস্য। বেঁকে বসলে আটকে যেতে পারে ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত বিলটি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশে বড় ধাক্কা খেয়েছেন স্পিকার মাইক জনসন। বুধবার রাতে বাজেটে বিল এগিয়ে নিতে পদ্ধতিগত ভোট প্রক্রিয়ায় 5 রিপাবলিকান আইন প্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন অ্যান্ড্রু ক্লাইভ, ভিক্টোরিয়া স্পার্টস, কিথ সেলফ, ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং থমাস ম্যাসি। এই অবস্থায় সেনেটে পাশ হওয়া বাজেটে বিলটি হাউসে এগিয়ে নিতে পদ্ধতিগত ভোট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনসন। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসম্যানদের সামনে সব প্রশ্নের উত্তর খোলাসা হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় দেওয়া হবে। তবে এতে আপত্তি জানিয়েছেন ট্রাম্প বলে সূত্রের বর্ণনাতে জানিয়েছে সিএনএন। সেনেটে ম্যারাথন সেশন শেষে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি পাশ হওয়ায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছুটে আসেন কংগ্রেসম্যানরা। তাদের ক্যাপিটল হিলে ফেরাতে রিপাবলিকান নেতৃত্ব জোরালো উদ্যোগ নেন। এরপর মঙ্গলবার রাতে রুলস কমিটির জরুরি বৈঠকে কোনো ক্রমে পাশ হয়ে হাউসে পাঠানো হয় বিলটি, কিন্তু এখানে এসেই এতে অচল অবস্থা দেখা দেয়। সিএনএন থেকে পাওয়া সবশেষ খবরে জানা গেছে, বুধবার রাতে বাজেট বিল এগিয়ে নিতে পদ্ধতিগত ভোট প্রক্রিয়ায় 5 রিপাবলিকান আইন প্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন অ্যান্ড্রু ক্লাইভ, ভিক্টোরিয়া স্পার্টস, কিথ সেলফ, ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং থমাস ম্যাসি। এই অবস্থায় সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি হাউসে এগিয়ে নিতে পদ্ধতিগত ভোটের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনসন। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসম্যানদের সামনে সব প্রশ্নের উত্তর খোলাসা হতে যতক্ষণ লাগে ততক্ষণ সময় দেওয়া হবে। তবে এতে আপত্তি জানিয়েছেন ট্রাম্প বলে সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন। প্রেসিডেন্ট স্পষ্ট বলে দিয়েছেন জনসনকে যত দ্রুত সম্ভব হাউস ফ্লোরে চূড়ান্ত ভোট আয়োজনে, তাই জিওপি সদস্যদের চাপের উপর রেখেছেন স্পিকার। এদিকে সাবেক স্পিকার নিউট গিংরিচ ফক্স নিউজকে বলেছেন, কংগ্রেসের নিম্নকক্ষে বাজেট বিল পাশে ব্যর্থতার অর্থ হচ্ছে প্রেসিডেন্টের অভ্যন্তরীণ নীতির জন্য বেশ বড় ধরনের ধাক্কা। সেই সাথে এই ভোটের প্রক্রিয়াকে তিনি আত্মঘাতী বলেও বর্ণনা করেছেন। অন্যদিকে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স এবিসি নিউজকে বলেছেন, প্রস্তাবিত বাজেট বিলের পুরোটাই অসঙ্গতিতে ভরা। সবচেয়ে বাজে বিষয় হচ্ছে দেশের ইতিহাসে এই বিলে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ তহবিল কাটছাঁটের কথা বলা হয়েছে। জনগণের নজর সরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ করছেন বলে অভিযোগ করেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোরান মামদানি। বুধবার ম্যানহাটনে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন। মামদানি আরও বলেন, তার লড়াইয়ের কারণ মানুষকে জানতে দিতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমার মতো প্রভাবশালী নেতাকে হারিয়ে রীতিমতো চমক তৈরি করেছেন জোরান মামদানি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সিটির শ্রমজীবী মানুষের দাবি দেওয়ার কথা বলে এবারে শ্রমিক ইউনিয়নের জোরালো সমর্থন আদায় করেছেন এই স্টেট কাউন্সিলম্যান।
বুধবার সিটির এই সমাবেশটি ছিল মামদানির জনপ্রিয়তা আর শক্তি প্রদর্শনীর মাধ্যম। মিডটাউনের এই সমাবেশে তার সাথে ছিলেন দ্য হোটেল অ্যান্ড গেমিং ট্রেডস কাউন্সিল, নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল লেবার কাউন্সিলের মতো শক্তিশালী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা, যাদের অনেকেই এর আগে ডেমোক্রেট প্রার্থী কুমোকে সমর্থন জানিয়েছিলেন। And so to stand here alongside some of the most incredible unions I have ever had the privilege of knowing and working with, it is an honor. For me as a person, it is an honor for this campaign, and it is an honor for this movement to finally make the city affordable. সমাবেশে খেটে খাওয়া মানুষের অধিকার, আবাসন, ন্যায় বিচার আর অর্থনৈতিক ন্যায্যতার প্রসঙ্গ টেনে মনোযোগ আকর্ষণ করেন মামদানি। একই সাথে তিনি ট্রাম্পের আক্রমণের মুখেও তার মূল উদ্দেশ্য এবং সাধারণ মানুষের জন্য তার প্রতিশ্রুতির কথাও আরও জোরালোভাবে তুলে ধরেন তিনি। Yesterday, Donald Trump said that I should be arrested. He said that I should be deported. He said that I should be denaturalized. And he said those things about me, someone who stands to be the first immigrant mayor of this city in generation. এই র্যালিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে মামদানি বলেন, ট্রাম্প এসব কথা বলে প্রকৃত বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ট্রাম্প বারবার তার চেহারা, তার আদি জাতীয়তা এবং তার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ তিনি চান না মামদানি কিসের জন্য লড়ছেন সেটি মানুষ জানুক। Less so because of who I am, because of where I come from, because of how I look or how I speak, and more so because he wants to distract from what I fight for. মামদানি স্পষ্ট করে বলেন, তিনি খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য লড়ছেন, যাদেরকে ক্ষমতায় আসার আগে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও পরে ভুলে গেছেন ট্রাম্প। I fight for working people. I fight for the very people that have been priced out of this city, and I fight for the same people that he said he was fighting for. র্যালিতে মামদানি দাবি করেন, 1949 সালের পর কোনো ডেমোক্রেটিক মেয়র প্রার্থী এত বেশি ভোট পাননি। তার এই জয় প্রমাণ করে নিউ ইয়র্কের মানুষ এমন একটি শহর চায় যেখানে তারা শুধু টিকে থাকার জন্য সংগ্রাম করবে না, বরং তাদের স্বপ্নকে পূরণ করতে পারবে। And in this moment, New Yorkers deserve a leader that will continue to look forward, will continue to expand this coalition, will never be satisfied with the idea of winning an election, but rather leading a city. আইসো, বর্ডার পেট্রোল সহ বিভিন্ন সংস্থার হাতে গ্রেফতার হওয়া লোকজন ভয়ঙ্কর অপরাধী বলে দাবি করেছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইসের হাতে আটকদের মধ্যে অনেকেই মানসিক রোগী। বাইডেন প্রশাসনের দেয়া সুযোগ কাজে লাগিয়ে এসব দুর্ধর্ষ অপরাধী দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেন সেক্রেটারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি। ফ্লোরিডায় অ্যালিগেটর অ্যালকাট্রাজ অভিবাসী ডিটেনশন সেন্টার, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসীদের অপরাধ কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। এ সময় আইস ও বর্ডার পেট্রোলের কর্মকর্তাদের অভিবাসী বিরোধী অভিযানের প্রশংসা করে তিনি বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সবাই দুর্ধর্ষ সব অপরাধী। বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণে এসব অপরাধী দেশে প্রবেশের সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন ক্রিস্টি নোম। সীমান্তে এবং দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা এসব অনুপ্রবেশকারী অপরাধীদের গ্রেফতার করছেন তাদের বীর হিসাবে আখ্যায়িত করেন হোমল্যান্ড সেক্রেটারি। গত কয়েক মাসে দেশে যে হারে অপরাধ কর্মকাণ্ড বেড়েছে তা নিয়ন্ত্রণে আনতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এ সময় সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে নোম অভিযোগ করেন, তারা প্রযুক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এমন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন হোমল্যান্ড সেক্রেটারি। ক্রিস্টি নোম দাবি করেন, যাদের আটক করে বিতরণ করা হচ্ছে তাদের জন্য খাবার, পানীয় সহ বিভিন্ন ধরনের সহায়তা পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, আটক এসব অভিবাসীদের তাদের নিজেদের দেশে কাজ করে চলার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান হোমল্যান্ড সেক্রেটারি। তিনি জানান, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় নিজ দেশে চলে গিয়ে বৈধভাবে আমেরিকায় আসার সুযোগ পেতে পারে, কিন্তু যাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে তাদের আর এখানে আসার সুযোগ হবে না।
ইরানের 3টি স্থাপনায় আমেরিকার বিমান হামলার ফলে তেহরানের পারমাণবিক সক্ষমতা কমপক্ষে 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। বুধবার আর্লিংটনে পেন্টাগন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। একই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকারী সংস্থা IAEA এর সাথে সহযোগিতা বন্ধের বিষয়ে নেওয়া ইরানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি টামি ব্রুস। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে গত 21শে জুন হামলা চালায় ট্রাম্প প্রশাসন। আক্রমণের পর সংবাদ সম্মেলন ডেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই 3টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে গোপন গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে গেলে প্রশ্নবিদ্ধ হয় ওই হামলার কার্যকারিতা। এ নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটানোর লক্ষ্যে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, ইরানের এই 3টি স্থাপনাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে অপারেশন মিডনাইট হ্যামার। Our assessment of the battle damage around Fordo, Nantes, and Isfahan remains unchanged. I mean, we believe, and certainly all of the intelligence that we've seen have led us to believe that those facilities especially have been completely obliterated. পার্নেল দাবি করেন, ক্ষয়ক্ষতির মূল্যায়নে পেন্টাগনের প্রতিবেদন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। জুনের হামলা ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাকে কমপক্ষে 2 বছর পিছিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেন পেন্টাগনের প্রধান মুখপাত্র। And the fact that we have degraded their program by 1 to 2 years, at least intel assessments inside the department assess that, and I think their intelligence shares that conclusion. একই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বললেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি টামি ব্রুস। It is, we'll use the word unacceptable, that Iran chose to suspend cooperation with the IAEA at a time when it has a window of opportunity to reverse course and choose a path of peace and prosperity. ব্রুস জানান, ইরানের হাত থেকে পারমাণবিক বোমা দূরে সরিয়ে রাখতে ব্যাপক সফলতা পেয়েছে ট্রাম্প প্রশাসন। সেক্রেটারি হুঁশিয়ার করে বলেন, ইরানকে কোনোভাবেই এসব অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তাই শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য তেহরানকে সহযোগিতা করতেই হবে। Iran cannot and will not have a nuclear weapon. The President has said this repeatedly. The Secretary of State has said this repeatedly. We have repeated it from this podium. এছাড়া গাজায় ভয়াবহ ত্রাণ সংকট নিয়ে মন্তব্যে চলমান সংঘাতের সম্পূর্ণ দায় আবারও হামাসের কাঁধে চাপালেন ব্রুস। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে ত্রাণ পৌঁছে দেওয়াটা খুবই কঠিন একটি কাজ, তবে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গাজার বাসিন্দাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার বিকল্প নেই বলেও দাবি করেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি। ইলিনয়ের শিকাগো শহরে নির্বিচারে বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত ও 14 জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে শহরের রিভার নর্থ নেইবারহুডের একটি নাইট ক্লাবের বাইরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ নামে নাইট ক্লাবটিতে র্যাপার মেলো বাগজোয়ের একটি অ্যালবাম প্রকাশনার পার্টি চলছিল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই এক পোস্টে শিল্পী জানিয়েছেন, এই হামলায় তার বয়ফ্রেন্ড, ভাই এবং 2 ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ইলিনয়ের শিকাগো শহরে নির্বিচারে বন্দুক হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে শহরের রিভার নর্থ নেইবারহুডের একটি নাইট ক্লাবের বাইরে এই ঘটনা ঘটে। শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ক্লাবের বাইরে ওই সময়ে বেশ জনসমাগম ছিল। রাত 11টার দিকে হঠাৎ একটি গাড়ি ক্লাবের পাশে সড়ক ধরে যাওয়ার সময় ভিড় লক্ষ্য করে গাড়ির ভেতর থেকে গুলি চালায় এক অস্ত্রধারী। এ সময় 2 নারী ও 2 পুরুষ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবিদ্ধ হন আরও 14 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে 11 জনই নারী বলে জানিয়েছে পুলিশ, যাদের সবার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। ঘটনার পরপরই ঘাতকের গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিকাগো পুলিশ। হামলার খবর শুনে ঘটনাস্থলে যান প্যাস্টর ডনোভান প্রাইস। বন্দুক সহিংসতায় আক্রান্তদের জন্য কাজ করেন তিনি। হামলা পরবর্তী ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন এই অধিকার কর্মী। Absolute chaos, from people screaming to blood on the streets to people laying on the streets, just a massive police presence just to
horrific, more than I've ever seen. প্রত্যক্ষদর্শী এই নারী অতর্কিত হামলার মারাত্মক ভয় পেয়েছেন বলে জানান। আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ নামে ওই নাইট ক্লাবে র্যাপ সঙ্গীত শিল্পী মেলো বাগসের একটি অ্যালবাম প্রকাশন অনুষ্ঠান চলছিল। ঘটনার পরপর ইনস্টাগ্রামে এক পোস্টে বাগস জানান ওই হামলায় তার বয়ফ্রেন্ড, ভাই এবং 2 ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। ডিশন নামে এই যুবক নাইট ক্লাবের ভেতর থেকে গুলির শব্দ পান। পুলিশ এলে নিরাপদ ভেবে বাইরে বের হয়ে আসেন তিনি। শিকাগো পুলিশ জানিয়েছে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আইডাহো ইউনিভার্সিটির 4 শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করলেন অভিযুক্ত ব্রায়ান কোবারগার। মামলায় 5টি অভিযোগের সবকটি অভিযোগে দোষ স্বীকারের পাশাপাশি কোবারগার স্বীকার করেন 2022 সালের নৃশংস ওই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। মৃত্যুদণ্ড এড়াতে প্রসিকিউটরদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বুধবার আইডাহোর 4th জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টে এ স্বীকারোক্তি দেওয়া হয়। কোবারগারের সাজা ঘোষণার জন্য আগামী 23 জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেছেন বিচারক স্টিভেন হেপলার। আইডাহো ইউনিভার্সিটির 4 শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় 30 মাস ধরে নির্দোষ দাবি করে আসছিলেন ব্রায়ান কোবারগার এবং তার আইনজীবীরা। কিন্তু বুধবার ভয়াবহ সেই হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় 300 মাইল দূরে জনাকীর্ণ আদালতে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু বদলে গেল। বাড়িতে অনুপ্রবেশের একটি এবং 1st ডিগ্রি মার্ডারের 4টি অভিযোগেই নিজের দোষ স্বীকার করেন মামলার একমাত্র অভিযুক্ত কোবারগার। অপরাধ বিজ্ঞানের সাবেক PhD শিক্ষার্থী 30 বছর বয়সী কোবারগার স্বীকার করেন 2022 সালের 13 নভেম্বর হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই আইডাহোর মস্কো শহরের কিং রোডের ওই বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি। নৃশংস সেই হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করেছিল। Count 5, the first degree murder of Ethan Chapin, a human being. How do you plead, guilty or not guilty? Guilty. দোষ স্বীকারের পর প্রসিকিউটর বিল থমসন কোবারগারের বিরুদ্ধে বিচারে যেসব প্রমাণ উপস্থাপন করা হতো তার একটি দীর্ঘ বর্ণনা দেন। তিনি বলেন কোবারগার সুপরিকল্পিতভাবে ও নির্মমভাবে সেই 4 শিক্ষার্থীকে হত্যা করে। And that he then killed intentionally, willfully, deliberately, with premeditation and with malice forethought Manny Mogan, Kaylee Gonzalez, Ethan Chapin, and Santa Cruz. কঠোর সাজা এড়াতে প্রসিকিউটরদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দোষ স্বীকার করলেন কোবারগার। এই স্বীকারোক্তির মাধ্যমে আলোচিত এই মামলার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল, যার ফলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবে কোবারগার। বিচারক স্টিভেন হিপলার জানান অন্য অনেকের মতোই তিনিও গত সোমবারের আগে এই প্লি ডিলের কথা জানতেন না। এক্ষেত্রে আদালতের কোনো ভূমিকাও নেই। I find the plea was given freely, voluntarily, and was intelligently made. I accept the plea. I direct that it be entered. I'll continue the matter for sentencing in this case. বিচারক আরো জানান এই মামলায় তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে কিছু লোক তার সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছে। আদালত আইনের ভিত্তিতে কোবারগারের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে বলে জানান তিনি। Court should, and I always will make decisions based on where the facts and the law lead me. Period. I have not read any of the numerous messages nor listened to any of the numerous voicemails that have been sent to me and my staff. অন্যদিকে এই চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নিহতদের পরিবারগুলো। Yeah, this isn't our agreement. We didn't agree to this. নিহত কেলি গঞ্জালভেসের বাবা স্টিভ গঞ্জালভেস অভিযোগ করে বলেন তার সন্তানের হত্যাকারীর সঙ্গে সমঝোতার আগে তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। But he didn't even pretend. He basically said your guys' input isn't needed. The judge could hear one. তবে নিহত আরেক শিক্ষার্থী মেডিসন মোগানের পরিবার এই চুক্তিতে সম্মতি জানিয়েছে। তাদের বিবৃতি পড়ে শোনান আইনজীবী ল্যান্ডার জেমস। We support the plea agreement 100%. While we know there are some who do not support it, we ask that they respect our belief that this is the best outcome possible for the victims, their families, and the state of Idaho. তবে ওই 4 শিক্ষার্থীকে কেন নির্মমভাবে হত্যা করেছিল কোবারগার সে রহস্য আজও উন্মোচিত হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।